আমরা পড়ব কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের উপমান এবং উপমিত রূপক কর্মধারয় এগুলোর মধ্যে খুবই কনফিউশন থাকে। তবে আজ আশা করছি আমার ক্লাসটি দেখার পর আপনাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না। কোনটা উপমান, কোনটা উপমিত, কোনটি রূপক কর্মধারয় তা আপনারা অতি সহজে বুঝতে পারবেন। তাহলে কর্মধারয় সমাসকে কয়েক ভাগে ভাগ করা যায়। যেমন প্রথমে হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। সাধারণ কর্মধারয় সমাস, আবার এগুলো ছাড়াও কর্মধারয় সমাসকে আবার মধ্যপদলোপী কর্মধারয়, উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয়ে ভাগ করা যায়। তো আজ আমরা প্রথমেই বলে রাখি কর্মধারয় সমাসে যে সেই, যিনি, তিনি ইত্যাদি দিয়ে ব্যাসবাক্য করতে হয়। আজ আমরা শিখব কিভাবে ব্যাসবাক্য ছাড়াই সমাস নির্ণয় করা যায়। শুধুমাত্র সমস্ত পদ দেখে আমরা সমাস নির্ণয় করতে পারবো। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব এখানে আছে নীল পদ্ম। নীল পদ্ম। দেখেন, আমরা প্রথমে আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে এখানে কোনটি বিশেষণ আর কোনটি বিশেষ্য। আচ্ছা বলেন তো, নীল কি? নীল হচ্ছে বিশেষণ, মানে অ্যাডজেক্টিভ। আবার পদ্মটা কি? পদ্ম হচ্ছে নাউন, মানে বিশেষ্য। তাহলে আমরা বলতে পারি এখানে নীল হচ্ছে বিশেষণ, অপরদিকে পদ্ম হচ্ছে বিশেষ্য। এইরকম যদি থাকে, অর্থাৎ শুরুতে যদি বিশেষণ থাকে এবং পরে যদি বিশেষ্য থাকে, তাহলে এটাকে ব্যাসবাক্য করার জন্য যে ব্যবহার করতে হয়। যেমন নীল যে পদ্ম। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা দেখব শ্বেত বস্ত্র। শ্বেত বস্ত্র। তাহলে এখানে শ্বেত কি? শ্বেত হচ্ছে বিশেষণ, আবার বস্ত্র হচ্ছে বিশেষ্য। তাহলে আমি প্রথমেই বলেছিলাম যদি শুরুতে বিশেষণ থাকে তাহলে এটাকে ব্যাসবাক্য করতে গেলে যে লাগাতে হয়। যেমন শ্বেত যে বস্ত্র। শ্বেত যে বস্ত্র। তাহলে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো এখানে আবার যদি আমরা দেখি, চালাক, চতুর। তাহলে দেখেন তো এখানে
এখানে কিন্তু চালাক, চালাকি একটা অ্যাডজেক্টিভ, মানে এটা বিশেষণ। আবার চতুর, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এখন যদি দুটি বিশেষণ থাকে তাহলে আমরা কিভাবে, এটা কি, এটাও কিন্তু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ বিশেষণ, দুটি বিশেষণ। দুটি বিশেষণ থাকলে যে সেই দ্বারা ব্যাস বাক্য করতে হয়। যেমন চালাক চতুরেরটা হবে কি হবে, যে চালাক, যে চালাক কি, যে চালাক সেই, সেই চতুর, যে চালাক সেই চতুর। আমি আবার বলছি, দুটি বিশেষণ পদ থাকলে যে যে সেই দিয়ে ব্যাস বাক্য করতে হয়। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা দেখব, দুটি যদি বিশেষ্য থাকে, যেমন জজ, জজ সাহেব, জজ সাহেব, দেখেন তো এটাও কিন্তু বিশেষ্য, মানে নাউন, এটা নাউন, আবার এটাও কিন্তু নাউন, মানে এটাও বিশেষ্য, এটা বিশেষ্য। তো যদি দুটি বিশেষ্য থাকে তাহলে তা ব্যাস বাক্য করার জন্য যিনি এবং তিনি ব্যবহার করতে হয়। যেমন যিনি, যিনি জজ, তিনি, তিনি, তিনি সাহেব, সাহেব, যিনি জজ তিনি সাহেব। কি বললাম, যে এখানে যদি দুটি নাউন মানে বিশেষ্য এবং বিশেষ্য যদি থাকে তাহলে অবশ্যই অবশ্যই যিনি তিনি দিয়ে কি করতে হবে, ব্যাস বাক্য করতে হবে। এখন আমরা দ্বন্দ্ব সমাসের সাথে একটু পার্থক্য দেখব। যেমন বাবা মা, দেখেন, আবার এখানে আছে জজ সাহেব, জজ সাহেব। দেখেন এখানে দ্বন্দ্ব সমাস চেনার জন্য মাঝখানে একটি গ্যাপ চিহ্ন থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আবার দ্বন্দ্ব সমাস কিন্তু দুজন ব্যক্তিকে বোঝাবে। দেখেন এখানে বাবা এবং মা দুইজন ব্যক্তি, কিন্তু অপরদিকে কর্মধারয় সমাসে কি হবে, সব সময় একই ব্যক্তিকে বোঝাবে। অর্থাৎ জজ সাহেব এখানে কিন্তু দুজন ব্যক্তি নয়, যিনি জজ তিনি সাহেব, তাহলে একই ব্যক্তিকে কর্মধারয় সমাসে একই ব্যক্তিকে নির্দেশ করবে, অপরদিকে দ্বন্দ্ব সমাসে আলাদা আলাদাভাবে দুজনকে বোঝাবে। তো এখন আমরা দেখব সবচেয়ে কঠিন সমস্যা নিয়ে আমরা ভুগি, উপমান আর উপমিত কর্মধারয়ের মধ্যে। তো উপমান কর্মধারয় একটা উদাহরণ যদি আমরা দেখি তাহলেই আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা শুরু করব উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় হচ্ছে, দেখেন, তুষার শুভ্র, তুষার, তুষার শুভ্র, তুষার শুভ্র। তাহলে আমরা এটা হলো সমস্ত পদ, ঠিক আছে। তুষার, তুষারটা কি, তুষার হচ্ছে বিশেষ্য মানে নাউন, এটা কি, এটা হচ্ছে নাউন। অপরদিকে শুভ্র মানে সাদা, এটা অবশ্যই একটা গুণ, দুষ্গুণ, মানে এটা অ্যাডজেক্টিভ। তাহলে নাউন আর অ্যাডজেক্টিভ যদি থাকে তাহলে
আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা হচ্ছে উপমান কর্মধারয়। যদি নাউন থাকে আর অ্যাডজেক্টিভ থাকে, মানে বিশেষ্য এবং বিশেষণের সংমিশ্রণ যদি সমস্ত পদে হয়, তাহলেই সেটি হবে উপমান কর্মধারয়। আচ্ছা, এছাড়া আরেকটি পদ্ধতি আছে উপমান কর্মধারয় সমাস চেনার। দেখেন, তুষার শুভ্র, তুষার তো হচ্ছে বরফ, শুভ্র মানে সাদা, তাহলে এই কথাটা কি? সত্য। তুষার অবশ্যই সাদা হয়, এটা হচ্ছে আরেকটা টেকনিক। যদি কথাটা সত্য হয় তাহলে আপনারা বুঝে নেবেন যে এটা হচ্ছে উপমান কর্মধারয়। এইবার আমরা যদি উপমিতর দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পাবেন আমরা লিখলাম পুরুষ, পুরুষ, পুরুষ সিংহ, পুরুষ সিংহ। আচ্ছা, আগে আমরা বলেছিলাম, আচ্ছা দেখেন তো এখানে পুরুষ কি? পুরুষ হচ্ছে নাউন বা বিশেষ্য, সিংহ কিন্তু কোনো কিছুর নাম, এটাও কিন্তু নাউন বা বিশেষ্য। তাহলে সমস্ত পদে যদি দুটি নাউনের সংমিশ্রণ ঘটে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো এটা হচ্ছে উপমিত কর্মধারয়। যেমন আমরা আবার যদি অন্য টেকনিকে যদি থাকাই, তাহলে বলতে পারবো যে উপমিত কর্মধারয় হচ্ছে মিথ্যা। তাহলে পুরুষ সিংহ, পুরুষ কখনো সিংহ হতে পারে না, এজন্য এটা মিথ্যা, এজন্য আমরা বলতে পারি এটা হচ্ছে উপমিত কর্মধারয়। আবার আমি যেটা বলেছিলাম, আপনি যদি দেখেন দুটি বিশেষ্য, মানে পুরুষ একটা বিশেষ্য এবং সিংহ হচ্ছে আরেকটি বিশেষ্য, তাহলে সমস্ত পদে যদি দুটি বিশেষ্যের সংমিশ্রণ ঘটে, তাহলে সেটাকে আপনারা বলতে পারবেন উপমিত কর্মধারয় সমাস। আশা করি আর কোনো উপমান এবং উপমিতর মধ্যে কোনো সমস্যা আপনাদের থাকবে না। এখন আমরা চলে যাব রূপক কর্মধারয়। রূপক কর্মধারয় যেমন মন, মাঝি, মন মাঝি। এটা নির্ণয়ের একটা টেকনিক আছে, টেকনিকটা হচ্ছে মন। প্রথমে আপনি মনে রাখবেন, এটা প্রথমেরটা হবে অদৃশ্য, অদৃশ্য, অদৃশ্য মানে যা দেখা যায় না। আর পরেরটা হবে দৃশ্যমান, দৃশ্য যা দেখা যায়, দৃশ্যমান। আচ্ছা, তাহলে এখানে মন, মন কি দেখা যায়? মন কখনো দেখা যায় না, তাহলে এটা হবে অদৃশ্য। এবং পরবর্তী মাঝি, মাঝিকে কিন্তু আমরা দেখতে পারি, তাহলে অদৃশ্য প্লাস দৃশ্যমান, এ দুটির সংযোগ যখন সমস্ত পদে ঘটবে, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে রূপক কর্মধারয়। আচ্ছা, যদি আমরা আর একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা লিখতে পারি ক্রোধানল, ক্রোধা, ক্রোধানল, ক্রোধা, ক্রোধানল। আচ্ছা, ক্রোধানল, ক্রোধ মানে কি? ক্রোধ হচ্ছে রাগ, ঠিক আছে, আর এটা হচ্ছে অনল মানে আগুন, ঠিক আছে না? তাহলে রাগ, রাগ কি আপনি দেখতে পাবেন না, এই জন্য এটা হবে অদৃশ্য, অদৃশ্য। আবার অনল মানে আগুন, আগুন কিন্তু দৃশ্য, আগুন দৃশ্য, এই জন্য আমরা বলতে পারি অদৃশ্য আর দৃশ্য যখন সংমিশ্রণ ঘটবে, তখন আমরা বলতে পারবো সেটা হচ্ছে রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। তাহলে আমরা যদি আবার আলোচনা করি, আমরা যখন দেখব প্রথমে যদি বিশেষণ থাকে, প্রথমে বিশেষণ, প্রথমে বিশেষণ, পরে বিশেষ্য, পরে যদি বিশেষ্য থাকে, বিশেষ্য থাকে, বিশেষ্য থাকে, তাহলে কি হবে? তাহলে হবে উপমান, উপমান। আচ্ছা, আবার যদি
প্রথমে প্রথমে কি থাকে, বিশেষ্য থাকে, বিশেষ্য পরেও যদি বিশেষ্য থাকে তাহলে হবে উপমিত উপমিত কর্মধারয়। আবার যদি কি থাকে, প্রথমটা যদি কি হয়, প্রথমটা যদি অদৃশ্য হয়, মানে যেটা দেখা যায় না, প্রথমটা যদি অদৃশ্য হয় আর পরেরটা যদি দৃশ্য হয়, মানে যদি দেখা যায়, তাহলে এটা হবে রূপক কর্মধারয়, রূপক কর্মধারয়। আর মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় সেটা হচ্ছে মধ্যপদ লোপ পাবে। যেমন সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, আমরা লিখতে পারি সিংহাসন। এটার ব্যাস বাক্য অনেকটা মুখস্থর মতো রাখতে হবে। সিংহ চিহ্নিত যে আসন, সিংহ চিহ্নিত যে আসন, এটাই হচ্ছে সিংহাসন। তাহলে দেখেন তো এখানে এতটুকু লুপ পেয়েছে, মানে মধ্যপদ লুপ পেয়ে সিংহাসন, এদিকে আছে সিংহ আর এদিকে আসন যুক্ত হয়ে সিংহাসন হয়েছে। তাহলে আমরা বলতে পারি অবশ্যই এটার মধ্য কি পদ লুপ পেয়েছে, তাই এটাকে আমরা বলতে পারবো মধ্যপদ লুপী কর্মধারয় সমাস। আশা করি কর্মধারয় সমাসে এই ক্লাস দেখার পর আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই লাইক কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। পরবর্তীতে কোনো সমস্যা থাকলে পরবর্তীতে আমি ক্লাসগুলো পুনরায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।